ব্লক সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে শিক্ষাবর্ষ 2020-21 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এ পর্যন্ত আমাদের রসায়নের উপর অনেকগুলো ক্লাস হয়েছে। আশা করছি তোমরা যে কয়জন হয়তো এগুলো দেখছো হয়তো উপকৃত হচ্ছ। বাকিরা আসলে কোথায় আছো জানি না, হয়তোবা আমি সেটাও আশা করছি হয়তো তোমরা অন্যান্য ক্লাসগুলো হয়তো করছো। কেমিস্ট্রি ক্লাস হয়তোবা অন্যদিকে হয়তো তোমরা ইতিমধ্যে হয়তোবা শুরু করছো, প্রাইভেট হোক ক্লাসগুলো দেখা, অনলাইনে এখন বিভিন্ন জায়গায় তোমাদের ক্লাসগুলো চলছে হয়তোবা দেখছো। তো আসলে আমার থাকবে যে যেখান থেকে হোক না কেন তোমরা ক্লাস দেখবা আর একটু পড়াশোনা করবা, শিখবা, এটাই আমার প্রত্যাশা। তো আজকে আমরা পড়বো, গত ক্লাসে আমরা পড়ছিলাম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করছি। সেই কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে আমরা দেখলাম বিভিন্ন কোয়ান্টাম সংখ্যাগুলোর মান বের করলাম। এরপর আমরা বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস করব। সেই ইলেকট্রন বিন্যাসগুলোর উপর ভিত্তি করে আমি 3টা নীতিও তোমাদেরকে দেখিয়েছি। সেটা প্রথম 1 নাম্বারটা ছিল পাউলির বর্জন নীতি, 2 নাম্বার দিতে আমরা আউফবাউ নীতি, 3 নাম্বার হচ্ছে হুনরের নীতি। তো আজকে আমরা পাউলি বর্জন নীতি সম্পর্কে একটু আলোচনা করব। সেই আলোচনাটা দেখো, প্রথমে আমরা বলছি কি একটি পরমাণু, আমরা জানি প্রত্যেকটা পরমাণুতে তাদের সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে। তো এখন একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য যে 4টে, আমরা ইতিমধ্যে কিন্তু 4টি কোয়ান্টাম সংখ্যা পড়ে ফেলছি, পরমাণুও চিনি। তো সেক্ষেত্রে দেখো ওই জন্য বলছি কি একটি পরমাণুতে, প্রত্যেকটা জিনিস দেখো এখানে ইম্পর্টেন্ট, একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো 1 হতে পারে না। এটা ভালোভাবে মুখস্থ করবা যে একটি পরমাণু, এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তো জ্ঞানমূলক প্রশ্ন আসলে এমন হতে হবে, সেটা হচ্ছে হুবহু লিখতে হবে, যেটা হচ্ছে আমরা মুখস্থ বলি। তো একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো 1 হতে পারে না। তো আমরা উদাহরণ সুবিধার্থে একটি পরমাণু বলতে আমরা হিলিয়ামকে ধরলাম। হিলিয়ামের মধ্যে কিন্তু 2টি ইলেকট্রন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে প্রোটন সংখ্যা যদি 2 হয় তাহলে অবশ্যই তার ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 হবে। সেজন্য আমরা সুবিধার্থে হিলিয়ামকে ধরলাম। এখন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে এটা বলতে পারি যে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 2। আমরা এর আগের দিন ইলেকট্রন বিন্যাসের এই চার্টটা দেখেছিলাম, বলছিলাম তোমরা একটু মুখস্থ করে রাখিও। সেটা হচ্ছে দেখো 1s এর পর আসলে 2s 2p, তারপর 3s 3p, 4s 3d 4p, 5s, অ্যারো চিহ্ন অনুযায়ী এটা কিভাবে এটা একটি স্তর আছে, সেই স্তর আমরা পরবর্তীতে বলবো। তো তোমরা একটু সিরিয়াল একটু মুখস্থ করে নিও। তো সেই অনুযায়ী দেখো হিলিয়ামের যে 2টা ইলেকট্রন, সে প্রথমে আমরা পাই 1s। হ্যাঁ, তো s এর মধ্যে আমরা দেখছিলাম যেটা সাধারণত যখন আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো যখন করলাম যে ওই সে অনুযায়ী তৃতীয় শক্তি স্তরে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে তৃতীয় শক্তি স্তরের L ও M হিসাব করে অরবিটাল সংখ্যা দেখাও, আবার সেটা বলছিলাম যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাও। তো সেখানে আমরা যখন n যখন 3 হয় তখন L এর মান হয় 0 1 2। তো L 0 হলে তাকে আমরা বলছিলাম s অরবিটাল, 1 হলে তাকে বলতাম আমরা p অরবিটাল, 2 হলে তাকে বলতাম আমরা d অরবিটাল। সেটা যখন আমরা m এবং s যখন হিসাব করলাম তখন দেখতে পেলাম যে s এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, p এর মধ্যে হচ্ছে 6 এবং d এর মধ্যে হচ্ছে 10। তাহলে টোটাল আমরা n 3 যখন হয় অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে, সেক্ষেত্রে আমরা দেখছিলাম 18টি ইলেকট্রন সম্ভব। তো সে অনুযায়ী দেখো s এর মধ্যে যেহেতু সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, p এর মধ্যে হচ্ছে 6, আমরা ঠিক ওভাবেই বিন্যস্তগুলো করব। এখন হিলিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তার ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় কত? 1s2। এটা s স্কয়ার না, যেহেতু আমরা s এর উপর যে s এর মধ্যে যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটা হচ্ছে কি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বলছি আমরা। তো ইলেকট্রন, যেহেতু আমরা ইলেকট্রন, সেজন্য এটাকে আমরা 1s স্কয়ার বলবো না, সেটাকে বলবো আমরা ইলেকট্রনের সংখ্যা, সেটার জন্য এটাকে বলবো 1s2। এই 1টা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে 1 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই s হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা L, আর এই 2টা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তাহলে 1s2। তাহলে হিলিয়ামের মধ্যে ইলেকট্রন কয়টি আছে? 2টি।
সেই দুইটির জন্য আমাদের পলিবর্জনীয়তা কি হতে পারে দেখো, যে প্রথম ইলেকট্রন অর্থাৎ দুইটা ইলেকট্রন পেলাম 1s2, 2 এর মধ্যে প্রথম ইলেকট্রনটাকে আমরা ধরলাম E1। সেই E1 এর মধ্যে কিন্তু ইলেকট্রন কয়টি? একটি মাত্র ইলেকট্রন। সে একটি মাত্র ইলেকট্রন হলে তাহলে n প্রধান কোয়ান্টাম সংখ্যা। সে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেহেতু আমরা এই 1টাকে আমরা বলছি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে n এর মান কত? 1 এখান থেকে দেখতে পাচ্ছি। এখন n এর মান 1 হলে l এর মান কত হবে? 0, কারণ আমরা বলছিলাম l এর মানটা নির্ভর করে সেই n এর উপর, 0 হতে শুরু করে n-1 পর্যন্ত। এক কথায় এই n হচ্ছে প্রধান শক্তিস্তর, সেই n এর উপশক্তিস্তর হচ্ছে l, এবং এই l এর মানটা অবশ্যই n এর উপর নির্ভর করবে। তাহলে n = 1 হলে l = কত? 0। আবার এই m হচ্ছে আবার l এর উপশক্তিস্তর, তাহলে m এর মানটাও তোমার নির্ভর করে কিসের উপর? l এর উপর। সেটাও আমরা মানটা বলছিলাম যে m এর মান হচ্ছে -l হতে শুরু করে 0 সহ +l পর্যন্ত। তাহলে l = যদি 0 হয় তাহলে m এর মান হবে কত? 0। এখন আমরা বলছিলাম s হচ্ছে নিজ অক্ষের উপর ঘূর্ণন। এই ঘূর্ণনটা সাধারণত ইলেকট্রন যখন একটি অরবিটালে অবস্থান করে তখন তারা একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আর হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তখন এখানে আমার হাতে আছে কিন্তু ইলেকট্রন একটা E1, অর্থাৎ এই দুইটার মধ্যে আমরা প্রথম একটা ইলেকট্রন ধরলাম। সেই একটা ইলেকট্রন কোথায় আছে? প্রথম শক্তি স্তরে আছে। তাহলে একটা ইলেকট্রন যে কোনো একদিকে ঘুরতে পারবে, হয় ক্লকওয়াইজ আর না হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা ক্লকওয়াইজ যেটা আছে সেটাকে আমরা +½ বলছিলাম, আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা হচ্ছে -½ তাহলে একটা ইলেকট্রন যে কোনো একদিকে ঘুরবে, তাহলে আমরা এটাকে প্রথমে দেখালাম +½ এখন এর পরবর্তী দেখো দ্বিতীয় ইলেকট্রনের জন্য। এখন দ্বিতীয় ইলেকট্রনের জন্য তাহলে প্রথম একটা ইলেকট্রন গেল, তাহলে দ্বিতীয় ইলেকট্রনকে আমরা ধরলাম E2। সে E2 কিন্তু কোথায় আছে? এই দুইটা ইলেকট্রন কোথায় আছে? এই নাম্বারে প্রধান শক্তিস্তর, প্রধান শক্তিস্তর 1 এ, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা n এর মান সেটা হচ্ছে 1 এ। তাহলে n = 1, তাহলে l এর মান 0 হবে, m এর মান কত হবে? 0 হবে। যেহেতু দ্বিতীয় ইলেকট্রন একই একটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন যেটা আছে সেই দুইটা কিন্তু হয় ক্লক একদিকে ঘুরতে পারবে না, অর্থাৎ দুইটা ইলেকট্রনের মধ্যে একটা হচ্ছে +½ একটা হচ্ছে -½ তো একটা ক্লকওয়াইজ ঘুরলে আর একটা অবশ্যই কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো এটা ছিল আমাদের ক্লকওয়াইজ, তাহলে এটা অবশ্যই দ্বিতীয় নম্বর ইলেকট্রনটা অবশ্যই কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সেজন্য আমরা বলছি কি একটি পরমাণুতে দুইটি ইলেকট্রন যেন চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। তিনটা যদি একই হয়, দেখো এখানে n এর মানও একই, l এর মান একই, m এর মানও একই, তাহলে এই তিনটা মান একই হলো অবশ্যই তাদের নিজত্বের উপর ঘূর্ণনটা কি হবে? অবশ্যই বিপরীতমুখী হবে। তাহলে এই থেকে আমরা বোঝা যায় যে আসলে পলিবর্জনের সাথে একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। তো আগামীতে আমরা কিছু উদাহরণ নিয়ে আসব, সেই উদাহরণগুলো দেখো। এ পর্যন্ত তোমরা এই ক্লাসটা একটু ভালো করে দেখবা, বিশেষ করে ইলেকট্রোবিন্যাসটা মুখস্থ করবা। তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।